এই বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীরা যুক্ত হয়ে গেলেন, যেটা খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন। যেমন 5 তারিখে যদি আমাদের সেনাবাহিনী প্রধান বলতেন যে এনাফ, সবকিছুই যেহেতু আমাদের কোটা আন্দোলনের দাবি মেনে নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মানে ছেড়ে দিয়েছেন কিংবা দিচ্ছেন, সেইখানে আর কারোর কোনো দাবি থাকতে পারে না, আপনারা করে যান, আর কোনো জীবন নষ্ট করবেন না, অগ্নিসংযোগ করবেন না, লুটপাট করবেন না, করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না, এটা যদি বলতো, তাহলে পরবর্তী যে মানুষ হত্যা, পরবর্তী যে গণহত্যাটা হলো, পুলিশ হত্যা হলো, জনগণকে ধ্বংস হতে গেল, আপনার বাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, তাদের ব্যবসা বাণিজ্য বিনষ্ট হয়ে গেল, সেটি হয়তো হতো না। আমি সেখানেই বলছি, সেখানে যেটা করা উচিত ছিল তারা কিন্তু সেই কাজটি করে নাই। আজকে গোপালগঞ্জের কথা যদি ঘুরে ফিরে আসে, গোপালগঞ্জ এমন একটি জায়গা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্মস্থান, তিনি এখানে বেড়ে উঠেছেন, অনেক ইতিহাস জড়িত এই গোপালগঞ্জ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, এই অজগ্রামেই তিনি বেড়ে উঠেছেন এবং তিনি এখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন বঙ্গবন্ধুর থেকে। আমি এটাই বলতে চাই, বঙ্গবন্ধুর 32 নম্বর, যেটাকে আমরা গণতন্ত্রের সূতিকাগার বলি, যেটাকে আমরা বলি যে এখান থেকে দেশ স্বাধীনতা করার যে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের গর্ভগৃহ, সন্তান যেমন মায়ের গর্ভে জন্মায়, বাংলাদেশ রাষ্ট্রের গর্ভগৃহ হচ্ছে 32 নম্বর ধানমন্ডি। এটা তারা করতে পারে। এর আগে তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল, বিএনপি সরকার তো করেনি। তার কারণ ছিল, তারাও একটা গণতান্ত্রিক সরকার ছিল, জনগণের ভোটে তারা আসছিল, তারা জনগণের প্রতি শ্রদ্ধা করে এবং বাংলাদেশকে স্বাধীনতা সংগ্রামেও তারা মেনে শ্রদ্ধা করে, সেই জন্যই তারা এই 32 নম্বরে হাত দেয়নি। তারা এই যে বঙ্গবন্ধুর ইতিহাস, তারা কিন্তু ওই বঙ্গবন্ধুর মোরাল ধ্বংস করা, এইগুলির মধ্যে তারা জড়িত হয়নি। এখানে কারা জড়িত হয়েছে, কারা ছিল, সবই আজকে বেরিয়ে আসছে। সেই যে পরাজিত বাহিনী, যারা নাকি যুদ্ধে পরাজিত হয়েছিল 71-এ আমাদের সঙ্গে যুদ্ধে, তারাই আবার ঘুরে ঘুরে আবার সেই পাকিস্তান, আবার যারা এই স্বাধীনতার বিরোধী চক্র ছিল, তারাই একত্র হয়ে কিভাবে এটা করলো আমরা সেটা সবই জানি। গোপালগঞ্জে বুধবার যে ঘটনাবলী হলো, সেটা আপনার কি মনে হয়? সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকা উচিত ছিল আর কি তারা পালন করলো ওখানে? আমি সেটাই বলতে আসছি। বলুন। আমরা দেখলাম, আপনিও দেখেছেন, যে গোপালগঞ্জ সকালে ওখানকার বিক্ষুব্ধ জনতা যখন শুনতে পারলো, যখন ওই যে এনসিপির আপনার এক সমন্বয়ক বলল, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো যে তারা গোপালগঞ্জে যাবে এবং গোপালগঞ্জে জাতির পিতার সমাধি সেটাও শেষ করবে, তখন আমাদের গোপালগঞ্জে, শুধু গোপালগঞ্জের মানুষ নয়, সবারই রক্তক্ষরণ হয়েছে এবং সবাই ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে। শুধু গোপালগঞ্জ নয়, বিভিন্ন জায়গা থেকেও তারা গোপালগঞ্জকে রক্ষা করার জন্য প্রচেষ্টা নিয়েছে। আমরা দেখছি পুলিশ প্রথম বাধা দিয়েছে, বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরে চড়াও হয়ে গেছিল। তারপরে দেখলাম বিক্ষুব্ধ জনতা তাদের ইগুলো যেখানে করবে সেই জায়গায় যে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে। কিন্তু এর পরে আমরা দেখলাম তারা যখন চলে গেল, তখন দেখলাম যারা নাকি আসতেছিল এই দল, এনসিপির দল, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা আসছে। আমরা সেই দৃশ্যগুলি দেখলাম, এসেই আবারও শুরু করলো তারা তাদের যে মনের কথা, তাদের যে কথাগুলো বলা শুরু করলো। এর শুনেই বিক্ষুব্ধ জনতা আবার একত্রিত হয়েছে এবং সেই সময় আমরা দেখলাম পুলিশ তখন যতখানি ছিল, পুলিশ নিষ্ক্রিয়র মতোই ছিল, কিন্তু আমরা আর্মিকে দেখলাম একসাথে। আর্মিকে দেখলাম বলতে যে তোমরা টার্গেট অনুযায়ী গুলি করো, এলো পাথারে গুলি করো না, সরাসরি গুলি করো। এই যে অধিনায়ক, যিনি আমি এখনো জানি না তিনি কে, তারা বাংলাদেশের প্রতি যে তাদের এত কষ্ট, বাংলাদেশের যে তারা স্বীকার করে না, তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই আর্মি এবং তাদের কমান্ডাররা। বাংলাদেশের যদি সামান্য এতটুকু তাদের থাকতো, দরদ থাকতো, তাহলে এই ঘটনাটি ঘটাতে পারে না। জাতির পিতার শেষ স্মৃতিটাও তারা নষ্ট করার জন্য যারা ওখানে গিয়েছিল, তাদেরকে তারা আগলে রেখে
গুলির পর গুলি মানে ছেড়ে হুম সারা গোপালগঞ্জ একটা আতঙ্কের শহর বানিয়েছিল। হুম আমরা তাৎক্ষণিক দেখলাম, আমরা আরেকটা জিনিস আমরা দেখেছি, একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল হুম এবং তার ডেড বডিটা দেখলাম উঠাচ্ছে। হুম তাহলে কি দারুণ! পুলিশ মানে ডাইরেক্ট মানে শর্ট করা হয়, মানে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। হুম হুম একটা হুম মানুষ যখন সারেন্ডার করে তারপরে তার প্রতি হলো তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া, ঠিক তাকে যদি আহত থাকে শুশ্রূষা করে জেলখানায়। এবং আমরা দেখলাম এই ছেলেটিকে তারা গুলি করে তার মুখের উপরে বুট দিয়ে লাথাচ্ছে। হুম আপনারা সেই দৃশ্যটাও দেখেছেন। হুম এটাও কিন্তু আমি মনে করি না কোন হুম সভ্য দেশের আর্মি এই কাজটি করতে পারে। এই হুম কাজটি তারা করেছে এবং এইটা সারা বিশ্বে আমি মনে করি আপনারা আজকে যেভাবে আমাকে জিজ্ঞাসা করেছেন, হুম আপনারা সারা বিশ্বে এটা জানিয়ে দেন কি বড়রা এরা কতখানি নৃশংস এরা হুম এই ঘটনাগুলি ঘটাতে পারলে। তারা ডাইরেক্ট বলতেছে টার্গেট গুলি করো, সরাসরি গুলি করো। হুম আর এইরকম মৃত্যু একজন ইসের উপরে কিভাবে মৃত লাঠির পর মৃত লাঠি হ্যাঁ, দিতেছে সেই মৃতদেহের উপরে দৃশ্যগুলো লাথি মারছে বা বুট দিয়ে চাপ দিচ্ছে মৃতদেহের উপরে, সেটা জি ভিডিওতে জি দেখা গেছে সেটা। জি জি যেটা আমরা দেখেছি সেটাই আমরা বলি। আমরা তো ওখানে ছিলাম না, যা আমরা দেখেছি, যদিও সরকার তো চেষ্টা করেছে আপনাদের মানে আপনাদের কি মনে হয় যে মানে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই নেমে পড়েছে এখন সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী? আমি তাদের যে ভূমিকা, হুম তাদের যে কার্যকলাপ, হুম তাতেই এটাই তো প্রমাণ হয়। আমরা তো হুম আমি সেটা বলতে চাই না। আমি বলি যে তারা যেগুলো করছেন, হুম যারা দায়িত্বে আছেন এখন, যারা এই দায়িত্ব নিয়ে গোপালগঞ্জ গিয়েছিলেন, হুম তাদের ভূমিকাটা বলছি। হুম হয়তো আমি এইটা কখনো বিশ্বাস করি না সারা আর্মি এটার সঙ্গে যুক্ত। হুম আমি মনে করি যাদেরকে সেখানে পাঠিয়েছিল হুম তাদেরকে বোধহয় বেছে বেছেই পাঠিয়েছিল, যারা নাকি মানে বাংলাদেশ চায় না, বাংলাদেশের জাতির পিতাকে তারা শেয়ার করে না, হুম সম্মান প্রদর্শন করে না। হুম তাদেরকে বোধহয় বেছে বেছে পাঠিয়েছিল। কারণ সারা আর্মি এটা করতে পারে বলে আমি এখনো বিশ্বাস করি না। আমি হুম বিশ্বাস করি যে তাদের আর্মির ভিতরে একটা গ্রুপ যেটা করেছে তাদেরকে বোধহয় চিহ্নিত করে এখানে পাঠিয়েছিল, আমি মনে করি। হুম আমি সেই জন্যই মনে করি আপনি আপনি যে পাঁচই আগস্টের সময়কার ঘটনা বলছিলেন যে ওই সময়তে সেনাবাহিনী কি করতে পারতো আর কি করলো। তো তাহলে কি মানে সেনাবাহিনী বলতে সেনা কর্তাদের কথাই বলতে চাইছি, যে সেনা কর্তারা তারাও এই যে দেশি বিদেশি ষড়যন্ত্র তার অংশ, তারাও ছিলেন, মানে শীর্ষ দেখুন, কর্তাদের কথা বলছি আমি। আমি আমি 5 তারিখের যদি বিশ্লেষণ করেন, হুম হুম এটা সবই প্রতীয়মান হয়, ওই রকম ওই দিকেই যায়, ওই দিকেই আঙ্গুল নির্দেশিত হয়। এটা হুম এটা সবাই বলবেন। হুম এটা আমার আজকে আজকে যদি বিনা কারণে হুম গুলির পর গুলি, আজকে আনঅফিসিয়ালি আমরা জানতেছি প্রায় 21 জন নিহত হয়েছে এবং হুম 21 জনের মধ্যে গোপালগঞ্জে তারা বলতেছে 4 জনের কথা। এর হুম হাসপাতালে যারা নাকি চিকিৎসায় গিয়েছিল তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়নি আমি শুনতেছি। হুম এবং তাদের মধ্যে অনেকেই মানে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সেটা আমরা শুনতেছি। হুম এবং এই ফিগার 20-এর উপরে নাকি, আমি সঠিক এটা জানি না, আমি তখন দিল্লিতে ছিলাম, আমি কাজেই সঠিক এটা আমি জানি না। এখন আমরাও আপনাদের মতনই বিভিন্ন তাদের তো পোস্টমর্টেম, মিডিয়া সোর্সের যে যে চারজনের মৃত্যুর কথা বলা হলো তাদের ময়না তদন্তও হলো না, ফলে তারা যে গুলিতে মারা গেল সেই অফিসিয়াল রেকর্ডটাও রইলো না যে তারা গুলিতে মারা গেছে, মানে তাদের জি ময়না তদন্তও করানো হয়নি। জি সেটা ভবিষ্যতে যাতে মানে কেউ না ক্লেম করতে পারে যে তারা সেই জন্য ময়না তদন্তগুলি হয়নি। এবং কোন কোন জায়গায় শেষকৃত যেটা হুম আমরা মানে মুসলমান ধর্মাবলম্বীরা জানাজার নামাজ আদায় করে, হুম সেটাও করতে দেয়নি। কারণ সেখানে যদি নামাজ আদায় করার এই করতো, পারমিশন দিত, হুম লাখো মানুষের ঢল নামতো সেখানে, সেই জন্য সেটাও করতে দেয়নি। এই ধরনের মানে অত্যাচার, এই ধরনের নিপীড়ন আমরা পাকিস্তান আর্মিকে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি। বাড়ি আচ্ছা বাড়িতে যে মানে গুলি করার দৃশ্য দেখেছি। হুম এরকম ঘনকবর, এই যে যশোরের এক জায়গায়, তার নামটা আমি এই মুহূর্তে মনে আসছে না, হুম একদিনে মানে 24 ঘন্টার মধ্যে সেখানে 18,000 লোককে গুলি করে মেরে ফেলেছিল। এই ঘটনাটাও কিন্তু তখনকার পাক আর্মি করেছে।
এগুলি সবগুলোই মনে করিয়ে দেয় যে এই আর্মি আমাদের বিদেশে শত্রুর থেকে রক্ষা করবে, সেই আর্মি এখন আমাদের দেশে এসে আমাদের জনগণকে হত্যা করছে, এটাই আমরা দেখছি। 5 আগস্ট নিয়ে কিছু কথা জানা যাচ্ছে যে ঢাকার চারধারকে সুরক্ষিত করা হয়েছিল, কিন্তু মানে পরবর্তীকালে দেখা গেছে যে ভোর থেকে সেই ব্যারিকেড গুলো সেনাবাহিনী তুলে দিয়েছিল। এরকম কোনো তথ্য কি পরবর্তীকালে আপনারা পেয়েছেন এই মানে অভ্যুত্থানের পরে? 5 তারিখে আমরা যেটুকু দেখেছি উত্তরা পয়েন্টে, ওখানে মানে কয়েক হাজার লোক আসছিল, কয়েক হাজার মানে 2000 2500-এর মতো প্রাথমিক ভাবে আমরা যেটা দেখেছি। সেখানে আমাদের পুলিশ ছিল, পুলিশকে সরিয়ে দেওয়া হলো। পুলিশকে সরিয়ে দেওয়ায় কিছুক্ষণ পরে আর্মি ওখানে লড়লো। আর্মি তাদেরকে আর ডিফেন্ড না করে তাদের আসার জন্য ব্যারিকেড খুলে দিলেন, এবং সারা এই মেসেজটাই যখন পৌঁছে গেল যে আর্মি ওয়েলকাম জানাচ্ছে, তখন সমস্ত জায়গা থেকেই এই চলে আসলো। আপনি বলছেন যে তার মানে অভ্যুত্থানটা অনেকটাই আর্মি স্পন্সর্ড বা আর্মি সহযোগিতাতেই সম্পন্ন হলো শেষ পর্যন্ত, মানে তারা একটা। সেটা বলতে চাই না, আমি বলতে চাই যে আর্মি ইচ্ছা করলে তখনই এটা কন্ট্রোল করতে পারত, তারা সেটা করে নেই, তার দায়িত্ব তারা এড়াতে পারে না। কিন্তু আপনার সঙ্গে তো 2 বা 3 তারিখ সেনাপ্রধানের উপস্থিতিতে একটি বৈঠক, যেখানে আপনিও ছিলেন, এবং সেখানে সম্ভবত তিনি কিছু মানে ব্যবস্থাপনার কথা বলেছিলেন যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সেগুলো কি ছিল এবং ফাইনালি সেগুলো কি দেখা গেল, মানে উনি কি ব্যবস্থা নিলেন? আমি মানে ওয়াকারুজ্জামানের কথা বলছি, সেনাপ্রধানের কথা বলছি। আমি যে বলতেছি 4 তারিখ রাত্রে মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতে রাত্র 11:15-টার সময় একটা মিটিং মানে ওনারা আসছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি এবং আরো 2-1 জেনারেল সেখানে উপস্থিত ছিলেন। স্পষ্টতর ভাবেই আমাদের সেনাবাহিনীর প্রধান আমাদেরকে কনফার্ম করলেন যে কোন পলিটিক্যাল শক্তির আর প্রয়োজন হবে না। তিনি দায়িত্ব নিলেন যে ঢাকা এবং প্রধানমন্ত্রীর সিকিউরিটি আমাদেরকে, এটাই তিনি মানে খুব জোরের সঙ্গে বললেন। এবং আমি তার এই ধরনের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি তখন 12:15-টার দিকে চলে আসছিলাম, এবং সকালবেলায় 10:30 পর্যন্ত সব কিছুই কন্ট্রোলে ছিল। 10:30টার পরের থেকেই আমরা দেখলাম যেন সবকিছু মানে তছনছ হয়ে গেল, সাজানো জিনিসটা একদম শেষ হয়ে গেল। তাই আমরা দেখলাম গণভবনের ভিতরে মানুষ ঢুকে পড়লো, আমরা দেখলাম বাড়ির পর বাড়ি অগ্নিসংযোগ করলো, আমরা দেখলাম যে যেখানে পারছে লুটতরাজ, যে যেখানে পারছে ভাঙচুর, মানে এই চললো। আমরা এই দৃশ্যগুলো দেখেছি। মানে আপনি বলছেন যে তিনি একটা পরিকল্পিত বেইমানি করলেন আপনাদের সঙ্গে, সরকারের সঙ্গে, যে সরকার তাকে নিয়োগ দিয়েছিল। এটা দেখুন, আমি তো আমার স্পষ্ট কথা, আমি যেটুকু দেখেছি সেটিও আমি বলেছি। এখন আপনারা বিশ্লেষণ করবেন, আপনারা করবেন, আপনারা সাংবাদিক, আপনারা মূল তথ্য বের করার জন্য আপনারা সবসময় গবেষণা করেন, আপনার সেই দায়িত্বটুকু আপনার। আমি শুধু এইটুকু বলে, আমি যা দেখেছি, যা শুনেছি, আমি যতটুকু আমি প্রেজেন্ট ছিলাম সেইটুকুই ঘটনাগুলো আমি বললাম। আমার মনে হয় ধন্যবাদ আপনাকে।